এক সেকেন্ড, জাস্ট তোমাকে এই সাইডে সাইডে স্পেস গুলো ছাড়তে হবে। এবং তুমি প্রেসিটি করার সময় প্রথমে কিন্তু তোমার রাফ তোমার শুরু করতে হবে। তুমি প্রথমেই প্রেসির আনসারটি লেখা স্টার্ট করো না, প্রথমে তোমায় রাফ শুরু করতে হবে। প্রথম তুমি কাউন্ট করলে, কাউন্ট অফ ওয়ার্ডস, তোমার টার্গেট ওয়ার্ডস গুলো তুমি লিখলে, টার্গেট ওয়ার্ডস কত আছে তুমি লিখে নিলে এখানে। তারপর তুমি লাইন বাই লাইন তোমাকে প্রেসিটাকে ছোট করে আনতে হবে। এইবার আমি দেখাচ্ছি যে লাইন বাই লাইন অ্যাপ্রোচটা কিভাবে করতে হবে তোমাকে, সেই পার্টটা তুমি দেখে নাও। এই যে পুরো প্রেসিটি এইখান থেকে নিয়ে এই অবধি 160 161 ওয়ার্ডস এর প্রেসিটি, এটিকে মানে এইখানে একটি লাইন শেষ হচ্ছে গিয়ে, এইখানে একটি লাইন শেষ হচ্ছে গিয়ে, এইখানে আমি পুরো প্রেসিটিতে দেখলাম আমার 5টা লাইনের প্রেসি হচ্ছে হলো, এই প্রেসিটি হচ্ছে হলো 5 লাইনের প্রেসি, 5 লাইনস আর দেয়ার। ঠিক আছে, এইবার তোমাকে লাইনগুলো যদি নিজে থেকে 1 2 3 4 5 নাও লেখো, মানে পরীক্ষার খাতায় অত সময় হয়তো তুমি পাবে না এতগুলো কিছু করার, সেখানে তোমাকে এই সেন্টেন্সের যেখানে ফুল স্টপটা পড়ছে, মানে এখানে ফুল স্টপ পড়ছে, এখানে একটা ড্যাশ এরকম, এখানে একটা ড্যাশ এরকম, যেখানে যেখানে ফুল স্টপ পড়ছে, ঠিক আছে, এইখানে একটা ড্যাশ এরকম, এইখানে একটা ড্যাশ এরকম, তার মানে তুমি বুঝতে পারলে এটা 1 নম্বর সেন্টেন্স, এটা 2 নম্বর সেন্টেন্স, এটা 3 নম্বর, এটা 4 নম্বর, আরেকটা মনে হয় বাদ গেছে আমাদের, হ্যাঁ এই প্রথমটা 1 নম্বর। তো টোটাল 5টা সেন্টেন্স এখানে আছে, সেটা কিন্তু তুমি ক্ল্যারিটি এখান থেকে পাচ্ছ। ঠিক আছে, তার মানে এই যে পার্টটিতে 5টা সেন্টেন্স এখানে রয়েছে, সেই ক্ল্যারিটিটা কিন্তু তুমি যদি নাম্বারিং নাও করো তাহলেও কিন্তু তুমি সেখান থেকে ক্ল্যারিটি পাবে। এরকম ভাবে যদি তুমি সেপারেটর দিয়ে দাও তাহলেই কিন্তু তুমি বুঝতে পারবে যে 5খানা সেন্টেন্স কিন্তু এটার মধ্যে রয়েছে। ঠিক আছে, আচ্ছা এইবার তোমাকে সেন্টেন্সটা ব্রেক করার পর তোমার অ্যাপ্রোচটা যেটা হওয়া উচিত সেটা হচ্ছে হলো যে পুরো প্রত্যেকটা সেন্টেন্স একবার একবার করে ফার্স্ট হ্যান্ড রিডিং তোমাকে পড়ে না, মানে ফার্স্ট রিডিং যেটাকে আমরা বলি, যে ফার্স্ট রিডিং যেটাকে আমরা বলি সেটা কিন্তু পুরোপুরি তোমাকে কমপ্লিট করে নিতে হবে। কারণ ফার্স্ট রিডিং পড়ার পর তোমাকে যেটা আন্ডারস্ট্যান্ড করতে হবে যে সেন্ট্রাল আইডিয়াটা কি বলতে চেয়েছে প্যাসেজে। যদি একটা রিডিং এ তুমি সেন্ট্রাল আইডিয়াটা না বোঝো তাহলে আরেকবার করে ফার্স্ট সেকেন্ড রিডিংও তোমায় দিতে হবে, যদি তোমাকে সেন্ট্রাল আইডিয়া বোঝার জন্য। ঠিক আছে, প্রথমেই কিন্তু দাগানো স্টার্ট করবে না, প্রথমে ফার্স্ট রিডিংটা দিয়ে নেবে। একবার রিডিং না দিলে, তুমি পুরো ব্যাপারটা না বুঝলে, একবার মাথায় না ঢুকলে তোমার কিন্তু সেন্ট্রাল আইডিয়া আনাটা কতটা সহজ না, তো মানে বোঝাটা কিন্তু একটু টাফ আছে। হ্যাঁ, আচ্ছা ফার্স্ট রিডিং তুমি দিলে, এইবার তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছিল সেন্টেন্স ওয়াইজ তোমাকে সেন্ট্রাল আইডিয়া বার করতে হবে। একটা তো তুমি পুরো সেন্ট্রাল থিম আইডিয়া তুমি একটা পেয়ে গেলে যে ফার্স্ট রিডিং এর পর আমার প্যাসেজটা এই বলতে চেয়েছে, মোদ্দা কথা এই বলতে চেয়েছে। ঠিক আছে, এইবার তার মানে আমি যেটা করলাম সেটা হচ্ছিল আমি প্রথমে কাউন্টটা করলাম, সেকেন্ড যেটা করলাম সেটা হচ্ছিল আমার কাউন্ট করার পর সেকেন্ড পার্টটা হচ্ছিল আমি সেপারেটর দিলাম। সেপারেটর মানে সেন্টেন্স সেপারেটর গুলো দিয়ে দেখলাম আমার 5খানা সেন্টেন্স কিন্তু পুরো প্রেসিটিতে রয়েছে। এইটা আমার সেকেন্ড টাস্কটা ওভার হয়ে গেল। থার্ড টাস্কটা কি হলো, থার্ড টাস্কটা হলো আমি ফার্স্ট রিডিংটা দিয়ে নিলাম। আমি ফার্স্ট রিডিংটা দিয়ে মোটামুটি মাথায় মানে পুরোপুরি সেন্ট্রাল থিমটা না ঢুকলেও কি বলতে চেয়েছে একটা সেন্ট্রাল আইডিয়া অর সেন্ট্রাল থিমের আভাস কিন্তু আমি পেয়েছি। ঠিক আছে, এইটুকুনি আমার হয়ে গেছে। এইবার আমাকে কিন্তু অ্যাপ্রোচটা হচ্ছে হলো, এইবার আমি ঢুকবো হচ্ছে হলো ইন্ডিভিজুয়াল সেন্টেন্সে। আমি কিসে ঢুকবো, ইন্ডিভিজুয়াল এক একটা করে যে সেন্টেন্স গুলো আছে সেই ইন্ডিভিজুয়াল সেন্টেন্সে ঢুকে আমার কাজটা কি, সেন্টেন্সে ঢুকে কাজটা আমার রিডিং পড়া কাজ নয়, আমার সেন্টেন্সটাকে পড়ে সেন্টেন্সের যে সেন্ট্রাল থিম অথবা আইডিয়াটা আছে, সেন্ট্রাল আইডিয়া যেটা সেন্ট্রাল থিম আছে সেগুলোকে আন্ডারলাইন করা, সেগুলোকে আন্ডারলাইন করা, ঠিক আছে, বা বক্স করে দেওয়া।
প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল 5টা ইন্ডিভিজুয়াল সেন্টেন্সে। এবার দেখো আমি 5টা ইন্ডিভিজুয়াল সেন্টেন্সের আমি আন্ডারলাইনটা কিভাবে করব সেই পার্টটা আমি তোমাকে দেখাচ্ছি। ঠিক আছে, আমি আন্ডারলাইনটা কিভাবে করব আমি সবুজ দিয়ে। প্রথমে হচ্ছিল ফার্স্ট সেন্টেন্সটা আমি পড়ছি। ইট ইজ পিওরলি এ মিস্টেক টু ইমাজিন দ্যাট এ লার্জ নাম্বার অফ ট্যালেন্টেড মেন উইল অ্যাপিয়ার ইন এ কমিউনিটি ওয়েন ইট ইজ নর্মালি ব্যাকওয়ার্ড অ্যান্ড ইকোনমিক্যালি ডেস্টিটিউট। ঠিক আছে, মানে আমি যেটা বুঝলাম যে আমাদের আমরা যদি এটা ভাবি যে একটা ব্যাকওয়ার্ড এবং ইকোনমিক্যালি ডেস্টিটিউট কমিউনিটির থেকে, একটা ব্যাকওয়ার্ড এবং ইকোনমিক্যালি ডেস্টিটিউট কমিউনিটির থেকে, হ্যাঁ এক সেকেন্ড, একটা ব্যাকওয়ার্ড এবং ইকোনমিক্যালি ডেস্টিটিউট কমিউনিটির থেকে আমি ট্যালেন্টেড মেন পেতে পারি, সেই কমিউনিটির থেকে ট্যালেন্টেড মেন উঠে আসতে পারে, সেই ধারণাটা আমার একটা মিস্টেকেন ধারণা, একটা ভুল ধারণা। ঠিক আছে, এইবার এইগুলোকে আমি কিন্তু বোল্ডে লিখে, এখানে বোল্ডে লেখা আছে, তুমি হয়তো ওখানে সুযোগ পাবে না বোল্ডে লেখা, তোমাকে আন্ডারলাইন করে নিতে হবে। তোমাকে কি করতে হবে, এইগুলোকে এরকম মানে যে পার্টগুলো সেন্ট্রাল থিম সেই পার্টগুলোকে কিন্তু তোমাকে আন্ডারলাইন করে নিতে হবে। আমি বোঝাতে পারছি তো, মানে একটা সেন্টেন্স দিয়ে আমি বোঝাচ্ছি। হ্যাঁ, নেক্সট সেকেন্ড সেন্টেন্সটায় যখন আমি যাব, এ সলিটারি ম্যান অফ জিনিয়াস মে সাডেনলি অ্যারাইজ লাইক এ ফ্রিক অফ নেচার। সেকেন্ডটা বলতে চেয়েছে, প্রথমটা তো বলেছে যে আমাদের ধারণা এটা ভুল যে একটা ব্যাকওয়ার্ড এবং মানে ইকোনমিক্যালি ডেস্টিটিউট মানে হচ্ছে হলো খুবই মানে যার অবস্থা খুব মানে নিঃস্ব, মানে যার কাছে কিছু নেই, হ্যাঁ সর্বশান্ত নিঃস্ব, তাকে আমরা ডেস্টিটিউট বলি। সেরকম একটা পরিবেশ বা ইকোনমি, মানে সেরকম ইনকাম গ্রুপের একটা সোসাইটি কিংবা সেরকম পিছিয়ে পড়া একটা সোসাইটি থেকে ট্যালেন্টেড মেন উঠে আসা কিন্তু খুবই মুশকিল। এটা প্রথম সেন্টেন্সটা বলতে চাই। সেকেন্ড সেন্টেন্সটা তার ঠিক উল্টোটা বলছে। কি বলছে, যে হঠাৎ করে কিন্তু উঠে আসতেও পারে, মে সাডেনলি অ্যারাইজ, কিন্তু দ্যাট উইল বি এ ফ্রিক অফ নেচার, মানে মে সাডেনলি অ্যারাইজ মানে হঠাৎ করে কেউ একজন, কিন্তু একজন দুজন কিন্তু তাও বেরিয়ে আসতে পারে এরকম পিছিয়ে পড়া সোসাইটিতে। বুঝতে পেরেছ? আচ্ছা, এইবার আমি দেখো, আমি এই প্রেসি করার প্রথম নিয়মটা হচ্ছিল, মোদ্দা কথা হচ্ছিল প্রেসিটাকে তোমাকে মানে পুরো প্যারাগ্রাফটাকে ছোট করতে হবে, এটাই মোদ্দা কথা। ঠিক আছে, আমি দেখো প্রথম দুটো প্যারাগ্রাফ, প্রথম দুটো লাইন তুমি কিন্তু প্রথম 3টে লাইনও কম্বাইন করতে পারো, একসাথে একটা লাইনে নিয়ে আসতে পারো। আমি প্রথম দুটো লাইনকে কম্বাইন করলাম। কিভাবে কম্বাইন করলাম, কম্বাইনিং লাইন 1 and 2। কিভাবে করেছি কম্বাইন দেখো, আমি বলছি talented men doesn't emerge from economically backward communities with the exception of a 1 or 2। আমি মিস্টেকেন ধারণা ওগুলো আমি বললাম না, আমি ডাইরেক্টলি যেটা এখানে নেগেটিভ সেন্টেন্সে বলছে যে মিস্টেকেন ধারণা, টু ইমাজিন, আমরা যদি ভাবি যে পিছিয়ে পড়া সোসাইটি থেকে ট্যালেন্টেড মেন আসবে, এটা একটা ভুল ধারণা। প্রথম সেন্টেন্স এটা বলেছে। আমি ভুল ধারণা না বলে আমি বললাম যে ট্যালেন্টেড মেন কখনোই পিছিয়ে পড়া সোসাইটি থেকে আসে না, এমার্জ করে না, উঠে আসে না। ঠিক আছে, এবং পিছিয়ে পড়া কমিউনিটি থেকে উঠে আসে না, এবং যদিও বা আসে সেগুলো হচ্ছিল এক্সেপশন। সেইটাই আমি প্রথম দুটো সেন্টেন্সকে আমি কিন্তু কম্বাইন করি। সেকেন্ড সেন্টেন্সটা এক্সেপশনের ব্যাপারে বলেছিল, আর ফার্স্ট সেন্টেন্সটা ধারণাটা ভুল যে এই ইয়ে থেকে উঠে আসতে পারে না, সেই পার্টটা, এই দুটোকে মিক্স করে আমি একটা সেন্টেন্স করে দিয়েছি। ক্লিয়ার? সেকেন্ড পার্টটা দেখো, 3 নম্বর সেন্টেন্সে আমি গেলাম। 3 নম্বর সেন্টেন্সে গিয়ে আমি কিন্তু ঠিক 3 নম্বর সেন্টেন্সটা যদি তুমি পুরোটাই দেখো না, 3 নম্বর সেন্টেন্সটা কিন্তু এক্সাম্পলের সেন্টেন্স। ঠিক আছে, আচ্ছা, প্রেসির একটা নিয়ম হচ্ছিল ছোট করার, যে তুমি তোমার কাছে যদি এক্সাম্পল দেয়া থাকে, মানে এইটা হচ্ছে আমি ক্রস দিয়ে করছি কারণ তার কারণ আছে,
ক্রসটা দিলাম কেন? ক্রস হচ্ছে হলো আমাকে ফলো করতে হবে, যদি আমাকে শর্টেন করতে হয় মানে ছোট করতে হয় প্রেসিটাকে, তাহলে কিন্তু আমাকে দুটো তিনটে জিনিস আমার লেখনী থেকে বাদ দিতে হতে পারে। এক নম্বর কি? এক নম্বর হচ্ছে হলো অ্যাডজেক্টিভস গুলোকে বাদ দিতে হতে পারে, ঠিক আছে? নাউন গুলো আমি ইনক্লুড করতে পারি, কিন্তু হি ওয়াজ এ বিগ গার্ল, হি ওয়াজ এ বিউটিফুল গার্ল, ঠিক আছে? আমি যদি বিউটিফুলটা বাদ দেওয়া যায় অ্যাডজেক্টিভটা, তাহলে আমি চেষ্টা করব, ঠিক আছে? আচ্ছা, দু নম্বর পার্ট হচ্ছে হলো যে কম্বিনেশন অফ সেন্টেন্সের, হ্যাঁ, যদি দুটো সেন্টেন্স কম্বাইন করা যায় তাহলে কিন্তু আমি সেটা করে ফেলতে পারি, তাতে আমার মানে প্রেসিটা ছোট হয়ে আসবে। এটাকে এলিমিনেট, প্রথমটা আমি এলিমিনেট করলাম, দ্বিতীয়টা কম্বাইন করলাম। থার্ড পার্টটা হচ্ছে হলো যে এক্সাম্পলস, সিমিলিস, ঠিক আছে? সে মানে দোলের রঙের মতো কালারফুল, দোলের রঙের মতো কালারফুল এর জায়গায় আমি খালি কালারফুল কথাটি ইউজ করলাম, দোলের রঙের মতো এই অ্যাডজেক্টিভটাকে আমি সরিয়ে দিলাম, বা এক্সাম্পল অ্যাডজেক্টিভস যেটা নিয়ে বোঝাতে চাইছে এক্সাম্পলস গুলোকে আমি এলিমিনেট করতে পারি, ঠিক আছে? তার মানে শর্টেন করার অনেকগুলো টেকনিক আছে, হ্যাঁ। অ্যাডজেক্টিভ অনেক সময় অ্যাডভার্বও কিন্তু সরানো যায়, ঠিক আছে? নেগেটিভ সেন্টেন্সকে পজিটিভ সেন্টেন্সে কনভার্ট করে দিয়ে অনেক সময় কিন্তু শর্টেন করা যায়। অনেক সময় ইনডিরেক্ট স্পিচটাকে ডিরেক্ট স্পিচে যদি তুমি কনভার্ট করো তাহলে কিন্তু জিনিসটা শর্টেন হয়ে যায় অনেক সময়, ঠিক আছে? আস্তে আস্তে প্র্যাকটিস যখন করবে তখন দেখবে যে এই আমি যখন খাতাটা চেক করব, অনেকের খাতা আজকে চেকিং আছে, দু তিনটে খাতা, তোমরা একটুখানি ওয়েট করো, মানে ক্লাসটা ছেড়ে যেও না, অনেকে সেশনটা মানে এইটা শেষে ছেড়ে যাও না, চেকিং এর জন্য অপেক্ষা করো। দু তিনটে খাতা আছে, চেক করলে বুঝতে পারবে যে সবাই কিভাবে লিখছে। এই 3 নম্বর পার্টটিতে কিন্তু দেখবে এক্সাম্পলে বলা, প্রথম এক্সাম্পলটা কি বলেছে যে যদি না আমার মাটিটা খুব মানে ফার্টাইল হয়, রিচ মানে ফার্টাইল হয়, তাহলে আমার কোনো বাগান কিন্তু, ফলের বাগান কিন্তু ভালো ফল দিতে পারে না। মানে এটা একটা এক্সাম্পল নিয়ে বলেছে। মানে কিসের এক্সাম্পল, কিসের সঙ্গে তুলনা টানছে? ব্যাকওয়ার্ড সোসাইটি যেমন ট্যালেন্টেড মেন দিতে পারে না, সেরকমই সয়েল যদি রিচ না হয় ভালো ফল কিন্তু সেই গাছে ফলে না। এটা একটা এক্সাম্পল। মানে আমি এক্সাম্পলটাকে পুরোপুরি কিন্তু কাট আউট করে দিতে পারি। আমার এক্সাম্পল তো বলে লাভ নেই, আমার প্রেসিতে সেন্ট্রাল আইডিয়া দরকার, তাই না? আচ্ছা, সেকেন্ড পার্টটা দেখি। সেকেন্ড ইয়েটায় কি জিজ্ঞেস করছে? দ্য সেকেন্ড দেখো, এটাও একটা এক্সাম্পল, ওয়েদার ফেভারেবল অ্যান্ড দ্য গার্ডেনার ডিলিজেন্ট, ঠিক আছে? অ্যান্ড অলসো এ গ্যালারি অফ ট্যালেন্ট, সো অলসো মানে এরকম ভাবেই, মানে আগের গুলো সব এক্সাম্পল ছিল। বলছে এইবার মেইন কথাটা আসছে, talented men will not arise if the community life has no intellectual and moral wealth। এইটুকুনি হচ্ছে হলো সারমর্ম এই পুরো প্যারাগ্রাফটায়। কি সারমর্ম? যে ট্যালেন্টেড মেল উঠে আসবে না যদি কমিউনিটিতে ইন্টেলেকচুয়াল এবং মোরাল ওয়েলথ, মোরালিটি না থাকে। যদি কমিউনিটিতে ইন্টেলেকচুয়াল কথাটা এসছে হচ্ছে হলো ইন্টেলেক্ট থেকে, ইন্টেলেক্ট মানে কি? বুদ্ধি, হ্যাঁ, মগজ বা বুদ্ধিবৃত্তি, সেটাকে আমরা ইন্টেলেক্ট বলে থাকি, ঠিক আছে? আরেকটা কি বলেছে? মোরাল ওয়েলথ, মানে নৈতিকতা যদি না থাকে, মোরালিটি, নৈতিকতা যদি না থাকে আর বুদ্ধি যদি না থাকে, সেখান থেকে ট্যালেন্টেড মেন উঠে আসতে পারে না। এইটুকুনি হচ্ছে হলো জাস্ট সেন্ট্রাল থিম অফ দি থার্ড পার্ট, ঠিক আছে? আচ্ছা, থার্ড পার্টটা কি বলছে? কালচারাল অর্গানাইজেশন যদি ডিলিজেন্ট না হয়, প্রিজার্ভ করা আইডিয়া টু ইমপ্রুভ অন আইডিয়াল স্ট্যান্ডার্ডস, ওই পার্টটাকেও কিন্তু তুমি বাদ দিতে পারো, নট সো ইম্পর্টেন্ট। তার মানে 3 নম্বরে আমি কি লিখছি? ফুল অফ এক্সাম্পলস, ইউ ক্যান অমিট দিস। যদি লিখতেই হয় কতটুকুনি লিখতে পারো? ট্যালেন্টেড মেন অ্যারাইজ ফ্রম ইন্টেলেকচুয়ালি রিচ মোরাল কমিউনিটি। এইটুকুনি কিন্তু এই পাশের এইটা বলতে চেয়েছে, ট্যালেন্টেড মেন যদি ইন্টেলেকচুয়াল এবং মোরাল ওয়েলথ, মোরালি রিচ কমিউনিটি থাকে, সেখান থেকেই বেরোয়। আমিও সেটাই লিখলাম, ট্যালেন্টেড মেন অ্যারাইজেস ইন্টেলেকচুয়ালি রিচ মোরাল কমিউনিটিস। এখানে নট অ্যারাইজ লিখেছে, মানে নেগেটিভ সেন্টেন্সে বলেছে, সেন্টেন্সটা বড় হয়েছে, আমি পজিটিভ সেন্টেন্সে কনভার্ট করে ফেলেছি, আমি নেগেটিভে রাখিনি সেন্টেন্সটা।
ঠিক আছে? আচ্ছা, নেক্সট তুমি দেখো। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ফর ইউর কমপ্লিমেন্ট। বলছি, থ্যাংক ইউ ফর ইউর কমপ্লিমেন্ট সুপ্রভাত সিনহা। ঠিক আছে, থ্যাংকস, থ্যাংকস এ লট। তোমাদের কমপ্লিমেন্টটা আমায় আরো মানে এনার্জি দেয় পড়াবার। থ্যাংক ইউ। চলো, হ্যাঁ, মিসলেনিয়াসেও তোমার মিসলেনিয়াস আছে আমি জানি, মেন্স খুব ভালো কাজে লাগবে। হ্যাঁ, খুব ভালো করে রাইটিং প্র্যাকটিস করো, এগুলো খুব কাজে লাগবে। হুম। আচ্ছা, 4 নম্বরটা দেখো। 4 নম্বর বলছে যে যদি এখানে গ্রেট মেন কথাটা ইউজ করছে, ট্যালেন্টেড মেন ইউজ করছে না, কিন্তু সিমিলার। গ্রেট মেন আর ট্যালেন্টেড মেন মোর অর লেস মানে রিপ্লেসেবল ইয়ে বলেই এখানে মানে প্যারাগ্রাফের আইডিয়াতে ইউজ করা হচ্ছে। when great men in a country retire into solitude, solitude মানেটা কি? সলিচিউড মানে হচ্ছে হলো নিজের কাজ ধান্দায় থাকা, মানে নির্জন হয়ে যাওয়া, মানে সবার থেকে অ্যালুফ হয়ে যাওয়া, মানে সোসাইটির সঙ্গে যদি না মেশে, নিজেরটা বোঝে, নিজেরটাই খালি বোঝে। হ্যাঁ, এখানে সলিচিউড মানে সেই রকম একাকিত্ব কিন্তু বোঝাচ্ছে না। হুম। ফর দেয়ার পার্সোনাল এন্ডস অ্যান্ড কেয়ার লিটিল টু শেয়ার ইন দ্য কমিউনিটি লাইফ, মানে কমিউনিটিতে কোনো কিছু শেয়ার করে না, মেশে না, মেলামেশা নেই, কমিউনিটিকে দেওয়ার কোনো ব্যাপার নেই, তখন কিন্তু সোসাইটিটা সবসময় ডিকেস করে। ডিকে মানে হচ্ছে হলো সোসাইটির অবক্ষয় হয়। ডিকে মানে হচ্ছে হলো অবক্ষয়, হ্যাঁ, বাংলায় যেটাকে বলে। তার মানে বলতে চেয়েছে এই ট্যালেন্টেড মেনরা যদি নিজেরটাই বুঝতে থাকে, সোসাইটির সঙ্গে কোনো রকম শেয়ারিং এর ব্যাপার না থাকে, মানে হেল্প করার ব্যাপার না থাকে, তখন কিন্তু সামাজিক অবক্ষয় ঘটে। এইটুকুনি বলতে চেয়েছি 4th প্যারাগ্রাফটা। দেখো 4th প্যারাগ্রাফটা আমি কি লিখলাম, সোসাইটি ডিকেস ওয়েন ট্যালেন্টেড মেন, আমি গ্রেট মেন কথাটা ইউজ করিনি, তোমরা গ্রেট মেন কথাটাই ইউজ করতে পারো। withdraws himself instead of caring for the society, withdraws himself মানে সলিটিউডে চলে যাওয়া, আর instead of caring for the society। ঠিক আছে, আমি সেন্ট্রাল থিমটাকে উঠিয়ে নিয়ে একটা সেন্টেন্স তৈরি করে দিলাম। 5 নম্বর পার্টটা কি? 5 নম্বর সেন্টেন্সটা যেটা বলছে ট্যালেন্টেড মেনদের কি করা উচিত। এবার এইটা হচ্ছিল মোরালি উপদেশ দিচ্ছে, এটা হচ্ছিল মোরাল অ্যাডভাইস। লাস্ট সেন্টেন্সটা হচ্ছিল অ্যাডভাইজারি। ঠিক আছে, লাস্টের আগের সেন্টেন্সটা হচ্ছে হলো যে ট্যালেন্টেড মেন যদি, মানে এটা হচ্ছে হলো ওয়ার্নিং, ওয়ার্নিং সেন্টেন্স, মানে ট্যালেন্টেড মেন যদি সোসাইটিতে শেয়ার না করে, পার্টিসিপেট না করে, তাহলে সোসাইটির অবক্ষয়। ঠিক আছে, এইটা হচ্ছে হলো এক্সাম্পল প্যারাগ্রাফ বা সেন্টেন্স বলতে পারো, এক্সাম্পল দিয়ে বলেছে। ঠিক আছে, আচ্ছা, সো এই লাস্ট প্যারাগ্রাফটাই যেটা বলছে ট্যালেন্টেড মেন শুড এনরিচ দ্য কমিউনিটি, মানে এনরিচ মানে কি? এনরিচ কথাটার মানে হচ্ছে হলো যে সমৃদ্ধ করা, কোনো কিছুকে বাড়ানো, কোনো কিছুকে ধনবান করা বা কোনো কিছুকে সমৃদ্ধ করা, সেটা হচ্ছে হলো এনরিচ। বলছে ট্যালেন্টেড মেন কিন্তু কমিউনিটিকে ইয়ে করতে পারে, মানে সমৃদ্ধ করতে পারে। কিভাবে সমৃদ্ধ করতে পারে? যে সেইগুলোকে কনস্ট্যান্ট বাই সার্ভিং ইট সিজলেসলি, সিজলেসলি মানে অক্লান্ত ভাবে। ঠিক আছে, সিজলেস কথাটির মানে হচ্ছে হলো অবিরাম। মানে বিরামহীন, যে কোনো রেস্ট না নিয়ে সোসাইটিকে যদি সার্ভ করে ট্যালেন্টেড মেনরা, তবেই কিন্তু সোসাইটি সমৃদ্ধ হতে পারবে। এবং তাদেরকে সার্ভ করা উচিত, অ্যাডভাইসটা বলছে তাদেরকে সার্ভ করা উচিত, কারণ তাদের একটি ও আছে। ও কথাটার মানে কি? কৃতজ্ঞ। ঠিক আছে, ও মানে হচ্ছিল ঋণ। ঠিক আছে, মানে এই যে ব্যাকওয়ার্ড সোসাইটি থেকে ট্যালেন্টেড মেনরা একটা দুটো উঠে এসছে, বা যে কোনো সমৃদ্ধ সোসাইটি থেকেও যদি উঠে আসে, তাদের কিন্তু একটা ঋণ রয়ে গেছে ওই কমিউনিটি বা সোসাইটির প্রতি। সেই জন্য তাদের অক্লান্তভাবে সেই সোসাইটিগুলোকে সার্ভ করা উচিত। ঠিক আছে, সেইটা বলেছে। এই আমিও দেখো এই 5 নম্বর সেন্টেন্সে স্যাররা কি করেছে, স্যাররা বলছে যে তারা প্রোনাউন ইউজ করেছে, মানে দে শুড, মানে ট্যালেন্টেড ম্যান।
they should serve to enrich the community as they owe their worth and fruitfulness of beneficial conditions to the community. একটু বড় করেছে, আমি হলে আরেকটু ছোট করে দিতাম। আমি হলে এই talented men must serve the community ceaselessly, একটা অ্যাডজেক্টিভ এটা ইউজ করার দরকার নেই, অ্যাডজেক্টিভ গুলোকে বাদ দিতে বলছে। হ্যাঁ, আমি হলে করতাম talented men should serve the community as they owe it, ব্যাস এইটুকুনি বলে আমি ছেড়ে দিতাম। বুঝতে পেরেছ? কারণ তারা ঋণী, as they owe it। ঠিক আছে? সো স্যাররা দেখো একটু বড় করে করেছে, তাও আমার মনে হচ্ছে জিনিসটা তারা ওয়ার্ড লিমিটের মধ্যে রাখতে পেরেছে। সো আমি এটা বোঝাতে চাইছি যে এই যে পুরো প্রেসিটিকে, একটা ফুল প্রেসিকে কনস্ট্যান্টলি, মানে আমি একটা ফুল প্রেসিকে কি করলাম, আমি একটা ফুল প্রেসিকে আমি কিন্তু অন্য কিছু করিনি, আমি একটা ফুল প্রেসিকে, এত বড় প্রেসিকে আমি কিন্তু সেন্টেন্স ওয়াইজ ভাগ করে, আমি সেন্টেন্স ওয়াইজ এই পুরো ডান দিকের এই পার্টটিতে সেন্টেন্স বাই সেন্টেন্স সেন্ট্রাল আইডিয়াটাকে লিখে নিলাম। বুঝতে পেরেছো? এই যে সেন্ট্রাল আইডিয়াগুলো একের পর এক সেন্ট্রাল আইডিয়াগুলো কিন্তু আমি এই ভেতর থেকে এই সেন্ট্রাল আইডিয়া, এই সেন্ট্রাল আইডিয়া, এই সেন্ট্রাল আইডিয়া, প্রত্যেকটা আইডিয়ার পেছনে আমি একটা করে সেন্টেন্স তৈরি করে নিলাম। 4 নম্বর আর লাস্টেরটা 5 নম্বর, আমি ডান দিকে একটা করে সেন্টেন্স তৈরি করে নিলাম। এই আমার কিন্তু রাফ হয়ে গেল, রাফ প্রেসিটি লেখা হয়ে গেল। এইবার আমি কি করব, আমার এই যে রাফ প্রেসিটি আমার লেখা হয়ে গেল, এইখানে দাঁড়িয়ে আমার কিন্তু আমি যেটা পাচ্ছি, আমার কিন্তু I have already arrived at the rough presi। রাফ প্রেসিতে অ্যারাইভ করার পর আমাকে কিন্তু সেকেন্ড টাইম ওয়ার্ড ক্যালকুলেশন করে নিতে হবে। আমি ওয়ার্ড ক্যালকুলেশনটা এখানে করব, কারণ আমি দেখব ইনিশিয়ালি যে আমি 55 ওয়ার্ডের মধ্যে রাখতে চেয়েছিলাম, আমার 55 ওয়ার্ডের মধ্যে এটা আসছে কি আসছে না। ঠিক আছে? এইবার আমি দেখো এই যে রাফ স্ন্যাপশটটা করেছি আমি প্রেসির, রাফ ওয়ার্কটা তোমরা খাতাতেই করবে, খাতাতেই রাফ ওয়ার্ক করবে, সেখানে হাইলাইটার দিয়ে দেবে। এই যে রাফ ওয়ার্ক তোমরা খাতার মধ্যেই একটা জায়গায় রাফ ওয়ার্ক ফর প্রেসি এইটাকে আন্ডারলাইন করে সেখানে রাফ ওয়ার্ক তোমরা করতে পারো। ঠিক আছে? যখনই রাফ ওয়ার্কটা হয়ে যাবে তখন একটি এরকম লাইন কেটে সেপারেটর করে দেবে, এবং এই রাফ ওয়ার্ক ফর প্রেসি এটা বড় করে গোল করে এরকম মার্ক করে। ঠিক আছে? দ্যাট ইজ অ্যালাউড। রাফ ওয়ার্কটা তোমরা কিন্তু কন্টিনিউয়াস খাতার মধ্যেও করতে পারো। মানে আমি যেটা বলছি, ধরে নাও এই হচ্ছিল তোমার খাতাটা, এই হচ্ছিল খাতার পাতা, এইটা হচ্ছিল সেকেন্ড পাতা। প্রথম পাতাটায় তুমি হয়তো প্রথম একটা কিছু করেছো, লেটার রাইটিং করেছো, এইখানে শেষ হয়ে গেছে, তারপরে একটা লাইন টানলে, এবার তুমি সঙ্গে সঙ্গেই এখানে রাফ ওয়ার্ক করতে পারো। অথবা অনেকেই কি করে, একটা পেজে একটাই প্রশ্নের উত্তর দেয়। 1 নম্বর লেটার রাইটিং করলো, লেটার রাইটিং এর রাফ ওয়ার্কের জন্য নিচে করে দিল। 2 নম্বর প্রেসি এখানে করলো, প্রেসির রাফ ওয়ার্কটা নিচে করে দিল, এখানে রাফ ওয়ার্ক বলে লিখে দিল। ঠিক আছে? অনেক উপায় আছে, তুমি কন্টিনিউয়াসও রাফ ওয়ার্ক করতে পারো। ঠিক আছে? তাতে কোনো অসুবিধা নেই। খালি মেইন পার্টটা হচ্ছিল এই সেপারেটরটা যাতে থাকে, রাফ ওয়ার্কের সাথে মেইন আনসারের যাতে সেপারেটর থাকে। আর যদি রাফ ওয়ার্ক এরকম ভাবে অনেকে আবার আছে লাস্ট পাতায় রাফ ওয়ার্ক করে, হ্যাঁ, সেখানে প্রবলেমটা হচ্ছিল উল্টে বারবার করে তোমায় দেখতে হয়। হ্যাঁ, সেটা টাইম কনজিউমিং এবং অনেক সময় ভুল। নিচে যদি রাফ ওয়ার্কটা করো, সব সময় রেফারেন্স নিয়ে এইখানে দেখতে পারবে। আর প্রেসির সময় তো নিচেই রাফ ওয়ার্ক করা ভালো, কারণ প্রেসির লেন্থটা খুব একটা বড় হয় না, ছোট্ট করে 5-6 লাইনের মধ্যে কি 7 লাইনের মধ্যে প্রেসিটা শেষ হয়ে যায়। আর নিচে কিন্তু রাফ ওয়ার্ক না, রাফ ওয়ার্ক যদি একটা ফ্রেশ পেজ হয়, ফ্রেশ পাতা যদি হয়, রাফ ওয়ার্কটা নিচে করাই ভালো। হ্যাঁ, উপরটায় তোমার ফ্রেশ পার্টটা থাকলো, নিচে রাফ ওয়ার্কটা থাকলে ইট ইজ বেটার। তোমাদের এই টেকনিকটা কিন্তু তোমাদের যে 2026-এর যারা মেইনস দেবে ডেসক্রিপটিভ পেপার, তখনও কিন্তু অঙ্ক বলো
বা রিজনিং বলো, তারও রাফ ওয়ার্ক কিন্তু একটা অঙ্কের পরে রাফ ওয়ার্কটা যাতে থাকে, তখন আরো আমি উপায় বলে দেবো, ডান দিকেও রাফ ওয়ার্ক করার জায়গা থাকে। ঠিক আছে? আচ্ছা, কামিং ব্যাক টু, এইটা হচ্ছিল আমার রাফ স্ন্যাপশটটা যেটা আমি করেছিলাম। এইটা আমি যখনই দেখলাম, একটা কাউন্ট করে দেখলাম, এটা 57 ওয়ার্ডস আসছে আমার, এবং 57 ওয়ার্ডস এর মধ্যে আমি কিন্তু কিচ্ছু চেঞ্জ করিনি, আমি হুবহু ওইটা আমি তুলে দিলাম, কারণ আমি দেখছি 57 ওয়ার্ডস ইজ মোর অর লেস, 55 ওয়ার্ডস ছিল, আমার 2টো ওয়ার্ড বেড়েছে, সো মোর অর লেস এইটা হতেই পারে। ঠিক আছে? ইট ইজ ভেরি নিয়ার টু দ্য প্রেস। তাহলে আমি একটা ফুল প্রেসি কিভাবে অ্যাটেম্প করতে হয়, কিভাবে লাইন বাই লাইন যদি এরকম তোমরা অ্যাপ্রোচ করো, দ্য প্রেসি উইল বিকাম ভেরি মাচ ইজিয়ার। ঠিক আছে? প্রেসিতে সব থেকে বড় মিস্টেক হচ্ছে হলো তোমার, আমরা যেটা করি প্রেসিতে, সেটা হচ্ছে হলো পুরো প্যারাগ্রাফটা আগে পড়ে নিই, এবং যখন প্রেসিটা লিখতে যাই আমি পুরো প্যারাগ্রাফটার একসাথে আমি সারমর্ম লিখতে যাই না, সেটা কিন্তু নিয়ম না। নিয়ম হচ্ছিল একটা লাইনের সারমর্ম একটা জায়গায় আসবে, তারপরের লাইনের সারমর্ম হতে পারে দুটো কম্বাইন্ড একটা জায়গায় আসতে পারে। লাইন বাই লাইন সারমর্ম যদি হয়, তাহলে ফাইনাল যেটা পাবে, দ্যাট উইল বি ভেরি ক্লোজ টু ইয়োর নিয়ার পারফেক্ট প্রেসি, সেটা একটা ক্লোজ থাকবে। আরেকটা হচ্ছিল এখানে সেন্ট্রাল থিম অথবা সেন্ট্রাল আইডিয়াটাকে আমি দুটো ক্যাচওয়ার্ড কি তিনটে ক্যাচওয়ার্ড তোমাকে খুঁজতে হবে, দুটো কি তিনটে ক্যাচওয়ার্ড খুঁজতে হবে। ক্যাচওয়ার্ড মানে কি, আমি যদি পুরো প্রেসিটাকে দেখি, এই যে প্রেসিটা পুরোটা আছে, পুরো প্রেসিটাকে যদি দেখি, প্রেসিটার মধ্যে কাদের কাদের নিয়ে বলা হয়েছে, একটা হচ্ছিল ট্যালেন্টেড মেন নিয়ে বলা হয়েছে, আরেকটা বলা হয়েছে হচ্ছিল কমিউনিটি বা সোসাইটিকে নিয়ে, কমিউনিটি অথবা সোসাইটিকে নিয়ে বলা হয়েছে। এই দুটোই তো বলা হয়েছে, তার বাইরে তো আর কিছু বলা হয়নি, তাই না? তাই জন্য আমি কিন্তু দেখো, এই যে দুটো ক্যাচওয়ার্ড বা দুটো কি তিনটে, ম্যাক্সিমাম তিনটে, তার বেশি না, হ্যাঁ, 2 অথবা তিনটে মোস্ট ইম্পর্টেন্ট থিম, মানে কাদের নিয়ে বলা হচ্ছে, কোনটা একটা তো কমিউনিটি নিয়ে, বা একদিকে কমিউনিটি একদিকে ট্যালেন্টেড মেন, এই দুটো নিয়েই বলা হয়েছে। ঠিক আছে? আচ্ছা, আমি এই এই দুটো বার করা কেন, এই দুটো বার করা হচ্ছে হলো তোমার হেডলাইনটা দেওয়ার জন্য। হেডলাইনটা দেখো, আমি সিম্পল একটা ট্যালেন্ট অ্যান্ড কমিউনিটি বলে স্যাররা একটা হেডলাইন দিয়ে দিয়েছে, ট্যালেন্ট অ্যান্ড কমিউনিটি, রিলেশনশিপ বিটুইন ট্যালেন্ট অ্যান্ড কমিউনিটি, তাতে দুটো তিনটে ওয়ার্ড বার তো দেয়নি। হেডলাইন ইজ সাচ এ থিং, যত ছোট হবে, যদি উইদিন 5 ওয়ার্ডস, 5টা ওয়ার্ডের মধ্যে সবসময় হেডলাইনটা হতে হবে। এবং অনেকে লিখতে পারে ট্যালেন্টেড মেন মাস্ট সার্ভ দ্য কমিউনিটি, সেটাও ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, সিনোনিম তুমি ইউজ করতে পারো, বাট হোয়াট এভার ইউ উইল বি ইউজিং, তুমি সিনোনিম ইউজ করো, অ্যান্টোনিম ইউজ করো, যাই ইউজ করো, তোমার ফার্স্ট অবজেক্টিভটা হচ্ছে হলো জিনিসটাকে কিভাবে ছোট করবে। ইয়েস, ইউ ক্যান ইউজ সিনোনিম, নো ইস্যুজ ইন দ্যাট। ঠিক আছে? আচ্ছা, চলো তাহলে মোর অর লেস তোমরা বুঝতে পারলে। এইবার আমি তোমাদের দেখাচ্ছি যে দু একটা খাতা আমরা দেখে নিই। প্রথম খাতাটা আমি নামটা এখানে ইউজ করিনি। দেখো, প্রথম খাতাটা যেটা এখানে পাচ্ছি, যারা পাঠাওনি তারাও আছো আজকে ক্লাসে, নো ডোন্ট মাইন্ড, যারা পাঠাওনি আস্তে আস্তে লেখার চেষ্টা করো। হ্যাঁ, যারা পাঠাচ্ছে তাদের প্রত্যেকেরই প্রায় মিসলেনিয়াস মেইনসও আছে, তাই জন্যই তারা পাঠাচ্ছে, এবং যা কিছু সিরিয়াস ছেলে মেয়েও আছে যারা প্রত্যেক সপ্তাহেই পাঠায়। হ্যাঁ, সো আচ্ছা, আরেকটা বলে দিই, তোমরা যদি না পাঠাও না, তাহলে আমাদের যে আইডিয়াল সলিউশনটা সেটা আমরা শেয়ার করব না। যারা যারা পাঠাবে তাদের সাথেই খালি আইডিয়াল সলিউশন শেয়ার করা হবে। ঠিক আছে? অনেকেই ম্যাডামকে লিখে পাঠাও যে ম্যাডাম সলিউশনটা পাওয়া যাবে কিনা, না, কারণ আমাদের মানে সরি ফর মাই, আমার মানে আমি এখন যে লাইনটা বলবো সেটা অনেকেরই হয়তো আপত্তিকর লাগবে। আমাদের এখানে কিন্তু অনেক মানে জায়গাকার লোকজন ঢুকে বসে রয়েছে, ঠিক আছে, আমাদের জিনিসগুলো নেয়, সলিউশন গুলো নেয় এবং দিয়ে দেয়। ঠিক আছে? বাইরে মানে তাদের ইনস্টিটিউশনে ইউজ করে। আই মাস্ট নট টেল দিস বিফোর ইউ, বাট এই এই স্ট্র্যাটেজিটা আমরা তাদেরকেই দেব সলিউশনটা, যারা আমাদের লেখাটা লিখে পাঠাবে,
তাদেরটা চেক করেই দেয়া হবে এবং আইডিয়াল সলিউশনটাও দেয়া হবে। ওকে, আচ্ছা, আর দেখো এ লিখেছে ডিউটি টুয়ার্ড সোসাইটি। দেখো সেন্ট্রাল দুটো জিনিস, ট্যালেন্টেড মেন ছিল, আরেকটা ছিল কমিউনিটি বা সোসাইটি। সে একটাকে ইউজ করেছে, ঠিক আছে, কিন্তু সেকেন্ডটাকে ইউজ করেনি। তার মানে তার হেডলাইন থেকে কিছু নম্বর কিন্তু কাটা যাবে, তার হেডলাইন থেকে কিন্তু কিছু নম্বর কাটা যাবে। বাট হি অর শি হ্যাজ কেপ্ট দ্য হেডলাইন উইদিন 3 words, দ্যাট ইজ এক্সিলেন্ট। বলছে, হ্যাঁ, ওয়েলকাম ওয়েলকাম। আচ্ছা, দেখো, an economically backward society cannot progress with great people. with great people সে ইউজ করেছে, talented men ইউজ করে, until great people enrich it with their talent। সে কিন্তু দেখো, হ্যাঁ, সে কিন্তু দেখো সবার লেখা তো ডিসকাস করা যায় না, আমি জানি না কাদের কাদের লেখা, এটা কে লিখেছে সেটাও আমি জানি না। হ্যাঁ, সো 3টে লেখা স্যারেরাই দিয়েছে, আমি সেগুলোকেই চেক। অভিষেক, তোমার লেখা তো মনে হয় চেক করে দিয়েছি, আমিই দিয়েছি তোমার লেখা চেক করে অলরেডি। আচ্ছা, দেখো এ কিন্তু 5 নম্বর সেন্টেন্সটাকে একদম 1 নম্বর সেন্টেন্সে নিয়ে গেছে, 5 নম্বর সেন্টেন্সটাকে একদম 1 নম্বর সেন্টেন্সে নিয়ে গেছে, ঠিক আছে। এইবার এইগুলো কিন্তু তোমরা করতে পারো, মানে শাফলিং অফ সেন্টেন্সটা কিন্তু করতে পারো, যদি মনে হয় 5 নম্বর সেন্টেন্সটা প্রচন্ড ইম্পর্টেন্ট এবং সেন্ট্রাল থিম অফ দ্য প্যাসেজ, তবে কিন্তু তোমরা ফার্স্ট সেন্টেন্সে নিয়ে যেতে পারো, দেয়ার ইজ নো প্রবলেম। এবং এ যে এনেছে খুব একটা খারাপ আনেনি, এ 5 নম্বরেও এই পার্টটা রয়েছে, যে এই 5 নম্বরেও এই ইকোনমিক ব্যাকওয়ার্ড সোসাইটি ক্যানট এনরিচ, সেই পার্টটা 5 নম্বরে পুরোপুরি বলা হয়েছে। দ্বিতীয় সেন্টেন্সে কি করেছে, such people in the emerge in a society only when the society has good moral values and strives towards দেখো towards improvement, ঠিক আছে। এই কিন্তু অনেক অ্যাডজেক্টিভ ইউজ করেছে, গুড, স্ট্রাইভস, এগুলো অ্যাডজেক্টিভ অনেক ইউজ হয়ে গেছে। যদি অ্যাডজেক্টিভস গুলোকে সরিয়ে তুমি স্ট্রং করতে পারো সেন্টেন্সটাকে। সেকেন্ড সেন্টেন্সটা সে যা বলেছে সেটা হচ্ছে হলো, এই রকম লোক সোসাইটিতে তখনই উঠে আসে, এমার্জ ইন এ সোসাইটি ওয়েন সাচ পিপল, যখনই বলেছে সাচ পিপলের জায়গায় সে যদি ট্যালেন্টেড মেন ইউজ করতো তাহলে কিন্তু আরো অ্যাপ্রোপ্রিয়েট হতো। কারণ সাচ পিপল তখনই সে ইউজ করতে পারতো যদি ফার্স্ট সেন্টেন্সে সে ট্যালেন্টেড মেন কথাটা ইউজ করতো, ফার্স্ট সেন্টেন্সেও সে কিন্তু গ্রেট পিপল কথাটা ইউজ করেছে, তাই জন্য এখানে সাচ পিপল ইজ নট অ্যাপ্রোপ্রিয়েট, ঠিক আছে। সো এইটা হচ্ছিল তার সেকেন্ড পয়েন্ট অফ ইন্ট্রোডাকশন, ঠিক আছে। আচ্ছা, এইখানে কিন্তু সে এই সেন্টেন্সের কিছুটা পার্ট আনার চেষ্টা করেছে, আবার এই সেন্টেন্সেরও কিছুটা পার্ট আনার সে চেষ্টা করেছে। থার্ড সেন্টেন্সটা দেখো, সো ট্যালেন্টেড পিপল শুড নেভার সাবমিট টু দেয়ার পার্সোনাল গেইনস অ্যান্ড অলওয়েজ ট্রাই টু এনরিচ দ্য কমিউনিটি উইথ দেয়ার কন্ট্রিবিউশন। সে এইখানে কোন সেন্টেন্সটা বলেছে, সে আবার 5 নম্বর সেন্টেন্সটাকে আবার রিপিট করেছে, বুঝতে পেরেছো। সো এখানে কিন্তু কয়েকটা জায়গায় আমি রিপিটেশন দেখতে পাচ্ছি, আর সবকটা সেন্ট্রাল যদি সে কিন্তু এই সেন্টেন্সটার কোন রকম কিন্তু খুব একটা আনার চেষ্টা করেনি, এই সেন্টেন্সটাকে সে অমিট করে গেছে, বুঝতে পেরেছো তো। সেকেন্ড সেন্টেন্সটাকে সে অমিট করে গেছে, আর প্রথম সেন্টেন্সের যে এই যে 2 নম্বর সেন্টেন্সটা আছে এটাকেও কিন্তু সে প্রায় অমিট করে গেছে, যে ব্যাকওয়ার্ড আর ইকোনমিক্যালি ডেস্টিটিউট সোসাইটি থেকে মাঝে মধ্যে উঠে আসে, সেই পার্টটাও কিন্তু সে অমিট করে গেছে, ঠিক আছে। সো এই কিছু অমিশন আছে, কিছু এই রকম যদি একটি, কিন্তু তার যেটা পজিটিভ পয়েন্ট সেটা হচ্ছিল সে কিন্তু কোনো গ্রামাটিক্যাল এরার করেনি, তার গ্রামার একদম পারফেক্ট ছিল, ঠিক আছে। তার সেন্টেন্স কনস্ট্রাকশনে কোনো রকম এরার নেই, মানে টেন্স অথবা ফার্স্ট পারসন
থার্ড পার্সনের যে ভুলগুলো আমরা করি সেই পার্টগুলো কিন্তু নেই। মানে টেন্স এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের কোনো রকম মিস্টেক কিন্তু নেই। মানে এই দুটো জিনিস হচ্ছিল, এই তিনটে জিনিস ম্যাক্সিমাম ভুল হয়। লাস্ট হচ্ছিল কোনো স্পেলিং মিস্টেক নেই, কোনো স্পেলিং মিস্টেক নেই। বুঝতে পেরেছো তো? সো এর কিন্তু রাইটিংটা ইমপ্রুভমেন্ট, এই যদি প্রতিনিয়ত লেখে এর কিন্তু রাইটিংটা ইমপ্রুভমেন্ট হবে। এবং এই রকম রাইটিং এর জন্য ও কিন্তু মার্কস পাবে। তার কিন্তু ওয়ার্ড লিমিটও একদম ঠিক আছে, কিছু অমিশন হয়েছে তার জন্য কিন্তু এ মিন অ্যান্ড অ্যারাউন্ড 15 to 20 মধ্যে এর মার্কসটা ঘোরাঘুরি করবে আউট অফ 40। ক্লিয়ার? আমি আরেকটা ইয়ে দেখছি, টোটাল ওয়ার্ডস কি এরকম লিখতে হবে? হ্যাঁ, টোটাল ওয়ার্ডস মানে নিচে টোটাল ওয়ার্ডস ইকুয়ালস টু, যেমন আমাদেরটায় লেখা রয়েছে, দেখো এইটা হচ্ছিল আইডিয়াল লেখা, এই যে লাস্টে ব্র্যাকেট করে, এই যে দেখো এখানে লাস্টে ব্র্যাকেট করে 57 ওয়ার্ডস দেয়া রয়েছে, এইরকম ভাবে লিখবে। ঠিক আছে? ও যেটা লিখেছে টোটাল ওয়ার্ডস ইকুয়ালস টু এইটা, এরকম ভাবে লিখলেও কিন্তু ঠিক, এটাও কিন্তু খারাপ না। ঠিক আছে? আচ্ছা, চলো এইবার আরেকটি পার্ট দেখি, আরেকটি লেখা দেখি। জানি না গো কার লেখা। আচ্ছা, তোমার লেখা। আচ্ছা, এটা তোমার লেখা না, আগেরটা তোমার লেখা ছিল। ওকে ওকে, জানি না এটা যা লেখা সে ক্লাসে আছে কিনা তাও আমি জানি না। সো লেট আস সি, দেখতে পাচ্ছ হয়তো। আচ্ছা, এটা আমার 243, আচ্ছা 243 রোল নাম্বার লেখা। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, দেখা যাক। দেখো প্রথম সেন্টেন্সে বলছে ইট ইজ আওয়ার মিস্টেক দ্যাট উই থিঙ্ক, ইট ইজ আওয়ার মিস্টেক টু থিঙ্ক, দ্যাট উই ইউজ করার তো দরকার নেই। ইট ইজ আওয়ার মিস্টেক টু থিঙ্ক দ্যাট talented men are born often in a backward society। দেখো বর্ন কথাটি কিন্তু এখানে লেখেনি, বলছে ট্যালেন্টেড মেন উঠে আসতে পারে না, অ্যাপিয়ার। ঠিক আছে? মানে ব্যাকওয়ার্ড কমিউনিটি থেকে উঠে আসতে পারে না ট্যালেন্টেড মেন। তুমি বর্ন পার্টটা লিখতে পারো না। ঠিক আছে? ওখানে কিন্তু বর্নটা লেখেনি। ঠিক আছে? এই ছোট ছোট জিনিসগুলো অ্যাভয়েড করবে। আচ্ছা, এখানে খালি তুমি ব্যাকওয়ার্ড কথা লেখার চেষ্টা করেছো, কিন্তু ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড এই পার্টটাও কিন্তু দেখেনি। তোমার পরে যদি তুমি তুলে এনেছো সেটাও কিন্তু ইকোনমিক পার্টটা কিন্তু একটু ঢোকানো উচিত ছিল। ঠিক আছে? এখানে ব্যাকওয়ার্ডটা তুমি যদি পুরোপুরি প্যারাগ্রাফটা পড়ো, ব্যাকওয়ার্ডনেসটা দুটোর ব্যাপারে বলেছে। একটা হচ্ছিল ইকোনমিক ব্যাকওয়ার্ডনেস, আরেকটা হচ্ছিল মোরাল ব্যাকওয়ার্ডনেস। দুটো পার্ট ইউজ করা আছে। এই দুটোই তোমাদের প্রেসিটের রিফ্লেকশন পাচ্ছে কিনা সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। ঠিক আছে? আচ্ছা, চলো। ইট মে বি সামটাইমস দ্যাট ওয়ান ব্যাকওয়ার্ড কমিউনিটি গেটস এ গ্রেট ম্যান, বাট ফর দ্যাট দ্য এনভায়রনমেন্ট হ্যাজ টু বি সুইটেবল। ঠিক আছে, সেকেন্ড সেন্টেন্সটা কিন্তু দুটো সেন্টেন্সকে কম্বাইন করছে, যে ফেভারেবল হতে হবে, এনভায়রনমেন্টটা ফেভারেবল হতে হবে সেই ভালো লোক উঠে আসার জন্য। ঠিক আছে? সে বলছে আদারওয়াইজ দ্যাট কমিউনিটি ক্যানট সাস্টেন দ্য গ্রেট ম্যান। ঠিক আছে? আচ্ছা দেখো, তোমার এই সেন্টেন্সটা কিন্তু সাস্টেনের ব্যাপারে কিন্তু কোথাও লেখেনি। সাস্টেন কথাটার মানে কি? সাস্টেন কথাটার মানে হচ্ছে হলো কোনো কিছু বজায় রাখা, কোনো কিছু হয়ে গেছে সেটাকে বজায় রাখা। সেরকম কি কিছু এখানে লেখা আছে বজায় রাখার ব্যাপার? এখানে উঠে আসার ব্যাপার লেখা আছে, যে ব্যাকওয়ার্ড সোসাইটি থেকে ট্যালেন্টেড মেন উঠে আসতে পারে না, কিন্তু সাস্টেনেন্সের কথা কিন্তু কোথাও লেখা নেই। ঠিক আছে? বাট ইউ হ্যাভ ইউজড ওভার হিয়ার সাস্টেন, এই পার্টটা একটু অ্যাভয়েড করবে। অলসো ফর এ ট্যালেন্টেড অর গ্রেট ম্যান টু বি রিয়েলি গ্রেট হি হ্যাজ টু বি কানেক্টেড উইথ দ্য সোসাইটি অর কমিউনিটি, এই পার্টটা ঠিক আছে। আদারওয়াইজ আওয়ার সোসাইটি ক্যানট প্রগ্রেস, এই দুটো সেন্ট্রাল আইডিয়া কিন্তু ঠিক আছে।
কিন্তু ফর এ ট্যালেন্টেড অর গ্রেট ম্যান টু বি রিয়েলি গ্রেট, সত্যি সে বড় যদি হতে চায়, সেই পার্টটা কিন্তু লেখা নেই এখানে। সিম্পল বলা আছে যে ট্যালেন্টেড মেন যদি নিজেরটাই নিজে বোঝে এবং সোসাইটিকে না দেখে, সোসাইটির প্রতি কেয়ার না করে, তাহলে সোসাইটির অবক্ষয় হবে। ঠিক আছে, সেইটা কিন্তু তোমার আইডিয়াটা হচ্ছিল ট্যালেন্টেড মেন রিয়েলি গ্রেট তখনই হয় যখন সোসাইটির প্রতি কেয়ার, সোসাইটির প্রতি কেয়ার নেয়ার ব্যাপারটা তুমি ঠিক ঠিক লিখেছো। ঠিক আছে, আচ্ছা, তার মানে তোমার দু একটা সেন্টেন্সের একটু পার্ট একটু বাদ গেছে, দু একটা সেন্টেন্সের কিছু পার্ট বাদ গেছে, মানে 5টা সেন্টেন্স, তার মধ্যে 2টো সেন্টেন্সের সেন্ট্রাল থিম তোমার এখানে বাদ গেছে। সেকেন্ড হচ্ছিল তুমি কখনো ট্যালেন্টেড মেন, যে দুটো সেন্ট্রাল আইডিয়া ট্যালেন্ট আর কমিউনিটি বা সোসাইটি, এর ব্যাপারেও তুমি কিন্তু ট্যালেন্ট কথাটা একবারের জন্য ইউজ করনি পুরো প্যারাগ্রাফে, তুমি গ্রেট ম্যান কথাটা ইউজ করেছো। ঠিক আছে, সো এইখানে তোমার একটু মার্কস কাটা যাবে। এবং তোমার একটা ছোট্ট ডিসঅ্যাডভান্টেজ, বাট দিস ইজ নট সো বিগ, যেমন এই পার্টটা একটু সেন্টেন্স কনস্ট্রাকশন এরার ছিল, এই সেন্টেন্স কনস্ট্রাকশন এরার একটা তোমার এখানে ছিল, আর দুটো নিউ নিজে থেকে আনা নতুন ওয়ার্ড যেগুলোর উইচ চেঞ্জেস দ্য আইডিয়া অফ দি প্যাসেজ, সেই দুটো নতুন আইডিয়া অফ দি প্যাসেজ চেঞ্জের ওয়ার্ড এসছে, সেই দুটোকে তোমার অ্যাভয়েড করতে হবে। ঠিক আছে, সো আমি আর থার্ড প্যাসেজটা পড়ছি না, জারি হোক, মানে চেকিং করাটা খুব টিডিয়াস টাস্ক, প্রেশার পড়ে। সো থ্যাংক ইউ ফর অ্যাটেন্ডিং দ্য ক্লাস। আই হোপ তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো হোয়াট ইট টেকস টু রাইট এ বিউটিফুল প্রেসি। সো উইল কন্টিনিউ দ্য প্র্যাকটিস এভরি উইক। থ্যাংক ইউ ফর অ্যাটেন্ডিং দ্য ক্লাস। গুড নাইট।